নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস শহরতলী। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ উপন্যাসের দ্বিতীয় পর্ব। বাজারে যশোদা গেল না। এ বাড়ির সদর দরজা দিয়ে বাহির হইয়া ও বাড়িতে ঢুকিয়া পড়িল। ঢুকিয়াই মনে হইল যেন নূতন জগতে আসিয়া পড়িয়াছে। স্ত্রী পুরুষ একসঙ্গে বাস করিলে আর সৃষ্টি রক্ষায় মন দিলেই কি তাদের জগৎ এমনভাবে বদলাইয়া যায়? এই সকালবেলায় ছেলে মেয়ের কলরবে আর স্ত্রী পুরুষের কলহে বাড়িটা সরগরম হইয়া উঠিয়াছে। কলতলাতে মেয়েদের মধ্যেই ঝগড়া বেশি। পিছনের ছোট পুকুরটি বুঝাইয়া দিবার পর আজকাল উঠানে কলের জলের জন্য রীতিমতো মারামারি হয়। 4-5 জন ছাই দিয়া প্রাণপণে বাসন মাজিতেছে, একজন কলসিতে জল ভরিতেছে, 2 জন দাঁড়াইয়া আছে স্থান খালি হইবার প্রতীক্ষায়। আর একটা কল এ বাড়িতে না করিয়া দিলে চলিবে না। দরখাস্ত যশোদা অনেকদিন আগেই করিয়া রাখিয়াছে, কিন্তু কি যে হইয়াছে তার দরখাস্তের আর কোনো পাত্তাই মেলিতেছে না। তাগিদ দিতে গেলে প্রকাণ্ড আপিসের এ বলে ওর কাছে যাও, ও বলে তার কাছে যাও। ভালো করিয়া কথার জবাবটাও দিতে চায় না কেউ। একটা জলের কল বসাইবার অনুমতি চাহিয়া এত হাঙ্গামা সহিতে হয়। কে জানে শহরের জলের দেবতারা এমন উদাসীন কেন? এ বাড়িতে ঢুকিলেই একটা ভ্যাপসা ধোঁয়াটে দুর্গন্ধ যশোদার নাকে লাগে। একা মানুষ যশোদা, কিন্তু একাই সে তার ও বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রাখে। এ বাড়িতে মেয়ে মানুষ 2 গণ্ডার কম নয়, কিন্তু নোংরামি কিছুতেই ঘুচিতে চায় না। উঠানের একপাশে এক গাদা আবর্জনা জমিয়া আছে। রাস্তার একটা লো মোটা কুকুর কোন ফাঁকে ভিতরে ঢুকিয়া আবর্জনা ঘাটিয়া খাবার খুঁজিতেছে, কারোর সেদিকে নজর নাই। ওদিকের ভিজা রোয়াকে চিত হইয়া পড়িয়া পরেশের 7 মাসের ছেলেটা হাত পা ছুড়িয়া চেঁচাইতেছে, তার দিকেও নজর দিবার কারো অবসর নাই। কাছেই তার মা পরেশের বাঁ পায়ের হাঁটুর নিচে মস্ত একটা ঘায়ে মলম লাগাইয়া ময়লা ন্যাকড়া জড়াইয়া দিতেছে। মাসখানেক শয্যাগত থাকিয়া পরেশ এখন খোঁড়াইয়া খোঁড়াইয়া হাঁটিতে পারে। মোটরের ধাক্কা লাগিয়া পড়িয়া গিয়া নাকি ঘা হইয়াছে। কথাটা যশোদা বিশ্বাস করে নাই। বছর 2 আগে ঠিক এই রকম অকস্মাৎ একবার পরেশের একটা হাতও ভাঙিয়াছিল। শহরের অপর দিকের শহরতলিতে প্রাচীর ডিঙাইয়া একটা বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢুকিবার জন্য কয়েক মাস জেলও হইয়াছিল। তারপর এতদিন যশোদার এখানে থাকিয়া নিয়ম মতো কাজে গিয়া ভালোভাবেই সে দিন কাটাইতেছিল। হঠাৎ আবার চুরি করার ঝোঁক চাপায় বোধহয় এই দুর্দশা হইয়াছে। লোকটার সম্বন্ধে কি যে করিবে যশোদা ভাবিয়া পায় না। চোরকে বাড়িতে থাকিতে দেওয়া কি উচিত? আরও কতকগুলো পরিবার যে বাড়িতে থাকে। চুরি করিতে গিয়াই হাঁটুর নিচে ঘা হইয়াছে এটা নিশ্চিতভাবে না জানিয়া ছেলে বউ শুদ্ধ একটা লোককে তাড়াইয়া দেওয়াও কি উচিত? বিশেষত 1 মাস ঘরে বসিয়া থাকার পর লোকটার যখন চাকরি নাই। তোমার পা কেমন আছে পরেশ? সংকোচ অপরাধ ভরা হাসি হাসিয়া পরেশ বলিল, একটু ভালো চাঁদের মা, আর 7টা দিন, তারপর। নিজে তো ন্যাকড়াটা জড়িয়ে নিতে পারো পায়, হাত দুটো তো যায়নি তোমার? ছেলেটা চেঁচিয়ে মরল, কোলে নাও খোকার মা। কি যে তোমাদের কাণ্ডজ্ঞান বাছা, বুঝি না কিছু। পরেশ তবু হাসে, আরো বেশি সংকোচ, আরো বেশি অপরাধ ভরা হাসি। মানুষের কাছে এই একটি মাত্র মুখভঙ্গি পরেশ করিতে জানে। তার বড় বড় টানা চোখ দুটির খাপছাড়া সৌন্দর্যের মতো এ মুখভঙ্গি অর্থহীন। ওদিকের কোণের ঘরে নদের চাঁদের বউ অনেকদিন জ্বরে ভুগিতেছে। তার খবরটা জানিবার জন্য যশোদা পা সবে বাড়াইয়াছে, কলতলায় এক কাণ্ড হইয়া গেল।
জগতের বোন কালো একটু স্থান করিয়া বাসন মাজিতেছিল। কোথা হইতে নদের চাঁদের মেয়ে চাঁপা আসিয়া তাকে ধাক্কা দিয়া সরাইয়া দিয়া নিজে সেখানে বসিয়া পড়িল। আমি আগে বাসন রেখে গেছি। কালো মুখ কালো করিয়া বলিল, ধাক্কা দিলে কেন? মুখে বলতে পারতে না? কালোর স্বাস্থ্য ভালো, চাঁপার মতো সে রোগা নয়, কিন্তু শহরতলিতে সে আসিয়াছে অল্পদিন আগে দেশের গাঁ হইতে। এখনো শহরতলির শহুরে মেয়েদের সঙ্গে কলতলার যুদ্ধে আঁটিয়া উঠিতে পারে না। মুখ ভার করিয়া সে একপাশে দাঁড়াইয়া রহিল। বাসন মাজিতে আরম্ভ করিয়া চাঁপা মুখ ফিরাইয়া বলিল, রাগিস কেন? কতক্ষণ লাগবে এ কটা বাসন মাজতে? ধাক্কাটা যে চাঁপা শুধু আগে বাসন মাজিবার সুযোগ পাওয়ার জন্য দেয় নাই, যশোদা তা জানে। একবার ভাবিল চাঁপাকে ধমক দেয়, তারপর ভাবিল কি হইবে ধমক দিয়া। শক্ত সমর্থ যে মেয়ে মুখ বুজিয়া এমন ধাক্কাটা সহ্য করে, তার হইয়া কিছু করিতেও যশোদার ভালো লাগে না। কালোর উপর চাঁপার বড় দেশ। কোনো দোষ নাই কালোর, তবু চাঁপা তাকে দেখিতে পারে না। প্রকারান্তরে দোষ আছে কালোর। চাঁপার সুখের পথে সে কাঁটা হইয়া আছে। চাঁপার মা ক্রমাগত জ্বরে ভোগে। চাঁপার বাবা নদের চাঁদ নেশার ফাঁদে পড়িয়া অকালে বুড়ো হইয়া পড়িয়াছে। বড় কষ্টের দিন কাটে চাঁপার। এতদিনে একটু সুখের সম্ভাবনা ঘটিয়াছে চাঁপার। জগৎকে সে কি করিয়া বাগ মানাইয়াছে সেই জানে। বোধহয় সেও অল্পদিন শহরে আসিয়াছে বলিয়া শহুরে মেয়েটাকে আঁটিয়া উঠিতে পারে নাই। মাস 6 আগে জগতের বউ মরিয়া গিয়াছিল। তার 3 মাস পরে সকলে জানিয়াছে চাঁপার সঙ্গে জগতের বিবাহ হইবে। আজকালে বিবাহটা হইয়া যাইত। ও ঘর হইতে জগতের এ ঘরে আসিয়া জগতের রোজগারে ভাগ বসাইয়া আরামে চাঁপা দিন কাটাইতে পারিত। পোড়ার মুখী কালোর জন্য আটকাইয়া আছে। কালোর বিবাহ না দিয়া জগৎ নিজে আবার বিবাহ করিতে পারিতেছে না। একদিকে বাধা দিতেছে তার আধপাগলা মা, অন্যদিকে আটকাইতেছে টাকায়। তোর মা কেমন আছে লো চাঁপা? যশোদা জিজ্ঞাসা করিল। জ্বর নেই গো যশোদা দিদি। চাঁপার মার ঘরে উঁকি দিয়ে যশোদা জগতের ঘরে গেল। ঘরের কোনায় ময়লা ছেঁড়া কাপড়ে নতুন বউটির মতো মস্ত ঘোমটা টানিয়া জগতের মা বসিয়াছিল আর আপন মনে বিড়বিড় করিয়া বকিতেছিল। বউ সাজিবার পাগলামিটাই জগতের মার বেশি প্রবল। দরজার কাছে বসিয়া হুঁকা টানিতে টানিতে খোলা দরজা দিয়া জগৎ চাহিয়াছিল কলতলার দিকে। যশোদাকে দেখিয়া দৃষ্টিও সরাইয়া নিল। একটু ভিতরের দিকে সরিয়াও বসিল। চাঁপাকেই দেখিতেছিল বোধহয় এতক্ষণ। সকালবেলা কোথা হইতে একটা কলকে ফুল জোগাড় করিয়া খোঁপায় গোঁজায় জগতের চোখে চাঁপার রূপটা বোধহয় আজ বাড়িয়া গিয়াছে। জগৎ বলিল, কালোকে কেমন ধাক্কা দিয়ে সরিয়ে দিল দেখলে চাঁদের মা? যশোদা বলিল, তুমি তো দেখেছ, তাতেই হবে। কালোর সঙ্গে মোটে বনিবনা নেই চাঁপার। কার সঙ্গে বা আছে যার স্বভাব মেয়ের? চাঁপার নিন্দায় ক্ষুণ্ণ হইয়া জগৎ মুখ ভার করিয়া থাকে, আর তার মুখের দিকে চাহিয়া যশোদা মনে মনে বলে, ধিক তোমাকে, বোনটাকে অমন করে ঠেলে সরিয়ে দিলে। একটু কালের জন্য না হয় তুমি বিরাগ হতে চাঁপার ওপর। ফিরিয়া যাওয়ার সময় যশোদার চোখে পড়ে তখনও কালো মুখ ভার করিয়া কলতলার একপাশে দাঁড়াইয়া আছে। এরকম নীরব দুর্বল অভিমানও যশোদা দু চোখে দেখিতে পারে না। কার উপর তুই মুখ ভার করিয়া আছিস ছুঁড়ি? কে তোর মুখ ভারের মর্যাদা রাখিবে? নিজের বাড়িতে যশোদা ঢুকিল না। মতিয়া সুধীরকে ভাত খাওয়ার জন্য আরও একটু সময় দেওয়া দরকার। গলি ধরিয়া যশোদা আগাইয়া গেল। একটু গেলেই এ পাড়ার রাজপথ। 2টি গাড়ি পাশাপাশি চলিতে পারে এতখানি চওড়া, পিচ ঢালা এবং বিদ্যুৎবাহী তারের থাম বসানো। গলির ভিতর হইতে এ রাস্তায় পা দিলেই যশোদার মনে হয় ভিজা কাপড়ের মতো সর্বাঙ্গে ল্যাপটানো একটা অসুচি আবরণ খোলা বাতাসের স্পর্শে খসিয়া গেল। তবে আরাম যশোদার হয় না, খুশিও সে হইতে পারে না। এই রাস্তাটি তৈরি হইয়াছে বলিয়াই তো তাহার বাড়ি দুটি এমনভাবে আড়াল পড়িয়াছে।
সংকীর্ণ গলির স্থানটুকু বাদ রাখিয়া দুপাশে এমন ঘিঞ্জিভাবে টিন আর খোলার বাড়ি উঠিয়াছে। বছর 10 আগে এখানে পথও ছিল না, গলিও ছিল না। দূরে যে রাস্তা দিয়ে আজ ট্রাম আসিয়া ঘুরিয়া যায়, সেই রাস্তা পার হইয়া আসিলেই মানুষ ছড়ানো বাড়িগুলোর আনাজ কানাজ দিয়া কলাবাগান ভেদ করিয়া পুকুরের পার ঘুরিয়া যেদিকে খুশি চলিতে পারিত। 10 বছরের শহরতলির শহুরে বাপটা কি হুহু করিয়া না বাড়িয়া গিয়াছে। জ্যোতির্ময়কে নন্দের চাকরির কথাটা মনে করাইয়া দিয়া যশোদা বাড়ি ফিরিবে ভাবিয়াছিল। জ্যোতির্ময়ের বাড়ির পাশ দিয়া যশোদার বাড়ির ছাতে রোদ আসিয়া পড়ে বটে, যাইতে হয় একটু ঘুরিয়া। যাওয়ার সময় চোখে পড়ে সত্যপ্রিয়র বিরাট বাড়ির বিরাটতর বাগানের পিছন দিকের খানিকটা প্রাচীর। এত বড় বাগানের ফুল ফল আর কৃত্রিম নির্জনতার শোভা একটি পরিবারের কি কাজে লাগে কে জানে। জ্যোতির্ময় রান্নাঘরের বারান্দায় খাইতে বসিয়াছিল। খানিক দূরে বসিয়া ভাইয়ের খাওয়া দেখিতেছে জ্যোতির্ময়ের দিদি। ঘরের মধ্যে গলা সাধিতেছে সুবর্ণ, পরিবেশন করিতেছে বামুন। বিবাহ উপলক্ষে যেসব আত্মীয় স্বজন আসিয়াছিলেন তারা চলিয়া গিয়াছেন। এসো চাঁদের মা। জ্যোতির্ময়ের আহ্বানটি মিষ্টি। গোলগাল তামাটে রঙের মানুষ সে, মুখের চামড়া মসৃণ ও কোমল। দেখিলেই মনে হয় লোকটি বুঝি তাদেরই একজন, যারা শান্ত ও সহিষ্ণু, ভীরু ও সাবধানী, ভোঁতা ও হিসাবী। কিছুক্ষণ আলাপ করিলেই কিন্তু এ ধারণায় গোল বাঁধিয়া যায়। মনে হয় মানুষটা সে চালাক চতুরও বটে। জ্ঞান ও অভিজ্ঞতা, তেজ, অহংকার আর একগুঁয়েমি যেন আছে। মনটা কোমল, কিন্তু মায়া মমতা যেন বড় কম। এই বৈশিষ্ট্যগুলি সাময়িক প্রেরণার মতো জ্যোতির্ময়ের কথাবার্তা চালচলনের মধ্যে ভাসিয়া ভাসিয়া আসিয়া উঁকি দিয়া আবার কোথায় হারাইয়া যায়। ব্যাপারটা ঠিকমতো বুঝিয়া উঠিতে পারা যায় না। কেমন একটা অবিশ্বাস ও সন্দেহের ভাব জাগে। অবিশ্বাস ও সন্দেহকে প্রশ্রয় দিতেও কিন্তু ইচ্ছা হয় না। ভয় আর দুর্বলতা, সাহস আর তেজ, বিষাদ আর হাসিখুশি ভাব, ভোঁতামি আর ধারালো বুদ্ধি, এলোমেলোভাবে এ সমস্তের ভাষা ভাষা আবির্ভাব অস্থির চিত্ততার মতোই লাগে বটে। কিন্তু এমন একটা সংযম আর আন্তরিকতার প্রচ্ছন্ন আবরণ সব সময় তাকে ঘিরিয়া থাকে যে অতিরিক্ত উদারতার সঙ্গে তাকে বিচার করিতে বড় ভালো লাগে মানুষের। তোমার ভাইয়ের চাকরি চাঁদের মা? চেষ্টা তো করছি, দেখি কি হয়। নন্দকে আজ একবার পাঠিয়ে দেব আপনার আপিসে। পাঠিয়ে দেবে? তা দিও বলিয়া জ্যোতির্ময় একগ্রাস ভাত গেলে। গিলিয়াই চিন্তিতভাবে বলে, আজকেই পাঠাবে? কদিন পরে পাঠাতে পারো না? ভাইয়ের জন্য চাকরি ভিক্ষা করিতে আসিয়াছে যশোদা। জ্যোতির্ময় যেন একটি অনুগ্রহ ভিক্ষা করে যশোদার কাছে। দয়া করিয়া যশোদা কি আজ তার ভাইকে আপিসে না পাঠাইয়া পারে না? যশোদা বলে, তা আপনি যদি বলেন। জ্যোতির্ময় সঙ্গে সঙ্গে খুশি হইয়া বলে, হ্যাঁ সেই ভালো। আমি এদিকে কর্তাকে বলে কয়ে রাখি একটু, তারপর একদিন তোমার ভাইকে নিয়ে যাব, কেমন? বলে কয়ে রাখবেন তো ঠিক, না ভুলে যাবেন? ভুলবো কেন? আমি সহজে কোনো কথা ভুলি না চাঁদের মা। তুমি যে আগে একদিন বলেছিলে, আমি কি ভুলে গেছি? ভুলিনি। তোমার আসবার কোনো দরকার ছিল না। তোমার ভাইয়ের চাকরির জন্য প্রাণপণ চেষ্টা করছি। মনে না করিয়ে দিলেও চেষ্টা করতাম। কথা শুনিয়া মনে হয় নন্দর একটা চাকরি করিয়া দেবার চেষ্টায় জ্যোতির্ময়ের দিনে বিশ্রাম নাই, রাত্রে ঘুম নাই। সেই যে কবে একদিন যশোদা তাকে এ বিষয়ে অনুরোধ জানাইয়াছিল, তারপর হইতে জ্যোতির্ময় বাঁচিয়াই আছে এই একটিমাত্র উদ্দেশ্য নিয়া, নন্দর একটি চাকরি। বিরক্তির সঙ্গে যশোদার কৌতুক বোধ হয়। কৌতুক বোধের সঙ্গে একটু দরদও জাগে। নিজের কোনো একটা সমস্যা নিয়ে বেচারি হয়তো দিবারাত্রি ব্যতিব্যস্ত হইয়া আছে। এখনো হয়তো সেই কথাই ভাবিতেছে। এই সব জমা করা চিন্তা আর উদ্বেগ যশোদার মন রাখার ব্যাকুলতায় কেন্দ্রচ্যুত হইয়া কিছুক্ষণের জন্য নন্দর চাকরির দুর্ভাবনায় দাঁড়াইয়া গিয়াছে।
অতি মাত্রায় ভঙ্গি নিয়া মানুষ যখন মন্দিরে ঠাকুরকে প্রণাম করিতে যায়, পথের ধারে ফেলিয়া রাখা পদ বাঁধানোর বাড়তি পাথরটাকে ব্যাকুল আগ্রহে প্রণাম করা তার পক্ষে সম্ভব বই কি? যশোদাকে পিঁড়ি পাতিয়া জাঁকিয়া বসিয়া জ্যোতির্ময়ের সঙ্গে আলাপ জুড়িতে দেখিয়া তার দিদি গম্ভীর মুখে কোথায় উঠিয়া চলিয়া গিয়াছিল। এতক্ষণে একটা কলাই করা প্লেটে আম কাটিয়া আনিয়া সামনে রাখিল। নাম তার সুধীরা। গাম্ভীর্য ধীরতায় তার সত্যই তুলনা নাই। যশোদাকে সে পছন্দ করে না, আমলও দেয় না। আমল পাওয়ার জন্য যশোদার কিছুমাত্র চেষ্টা না থাকায় যশোদাকে সে আরো বেশি অপছন্দ করে। এককালে একজন আদা হাকিমের গৃহিণী ছিল, এখন বিধবা হইয়াছে। বিধবাও হইয়াছে ৫-৭ বছর, কিন্তু গিন্নি গিন্নি ভাবটা এত বেশি বজায় আছে বলিবার নয়। বাড়াবাড়িটা বোধহয় এই জন্য যে আসল যা ছিল তার ভিতরটা ফাঁপা হইয়া গিয়াছে। বজায় আছে শুধু ভাবটুকু, ফাঁকি ফাঁকিতে সেটা উঠিয়াছে ফাঁপিয়া। যশোদা বলে, নতুন বউকে দেখছি না, আসেনি বউ বাপের বাড়ি থেকে? পাখা নাড়িয়া আমের মাছি তাড়াইতে তাড়াইতে মুখ না ফিরাইয়াই সুধীরা সংক্ষেপে বলে, এসেছে। ওমা, কবে এলো জানি না তো। পরশু এসেছে। যশোদা উঠিয়া দাঁড়াইয়া বলে, ওপরে আছে বুঝি, যাই চেনা করে আসি। সুধীরা অসন্তুষ্ট হইয়া বলে, নতুন বইয়ের সঙ্গে আবার চেনা করবে কি বাছা? এসব বিকারগ্রস্ত মানুষের অপমান যশোদা সহজে গায়ে মাখে না। সে হাসিয়া বলে, নূতন বউ বলেই তো চেনা করা। ভয় নেই গো দিদি, বউকে তোমাদের চুরি করে নিয়ে পালাবো না। যশোদা ওপরে উঠিতে থাকে। সুধীরা বোনকে ডাক দিয়া বলে, সুবর্ণ, ও সুবর্ণ, ও বাড়ির যশোদা বউ দেখবে, নিয়ে যা তো সঙ্গে করে বউয়ের কাছে। যশোদা কতবার এ বাড়িতে আসিয়াছে, পথ চিনিয়া সে কি যাইতে পারিবে না উপরে? দোতলার দুখানা ঘরে খুঁজিয়া পাইবে না নতুন বউ অপরাজিতাকে? সাজা গৃহিণীদের গিন্নিপোনার মানে বোঝা সত্যই কঠিন। বাড়ি ফিরিয়া যশোদা দেখিল মোটে ৩টি এঁটো থালা পড়িয়া আছে। আরও ২জন খাইতে বসিয়াছে এবং তাদের জন্য নূতন করিয়া ভাত বাড়িতে নন্দ একেবারে গলদঘর্ম। আরে নিষ্কর্মার ঢেঁকি, হাতায় করে হাঁড়ি থেকে ভাত তুলে থালায় দেবে তাও পারো না? পালা তুই, ভাগ। নন্দকে রেহাই দিয়া যশোদা জিজ্ঞাসা করিল, কে কে খেয়েছে রে নন্দ? নন্দ গড়গড় করিয়া বলিয়া গেল, কেষ্ট, বলাই আর যতীন। যশোদা একটু আশ্চর্য হইয়া বলিল, মতি আর সুধীর খায়নি? কি হলো তবে আর ২ থালা ভাত? বেড়ে যে রেখে গেলাম ৫ থালা। নন্দ বিব্রত হইয়া এদিক ওদিক তাকায়। ওই তো খেয়ে গেল ওরা। কারা? মতি আর সুধীর? এঁটো থালা গেল কই? যশোদার জেরায় কাবু হইয়া এইবার নন্দ বলিয়া ফেলিল। মতি আর সুধীরের ভাত খাওয়া শেষ হওয়া মাত্র সুধীর তাড়াতাড়ি এঁটো কাঁটা সাফ করিয়া থালা দুটি মাজিয়া ধুইয়া রাখিয়া গিয়াছে, আর নন্দকে বলিয়া গিয়াছে অনেক করিয়া যে যেন যশোদাকে না বলে। খুব বুদ্ধিমান তো সুধীর, তুই না বসলেও টের পেতে যেন আমার বাকি থাকত বলিয়া যশোদা হাসিল। তারপর গম্ভীর হইয়া ভৎসনার সুরে বলিল, পেটের জ্বালায় ওরা না হয় বারণ না মেনে খেয়ে গেল। বলবি না বলে তুই যে আমায় বলে দিলি বড়। ধিক তোকে বিশ্বাসঘাতক। বিশ্বাসের মান যে রাখে না মানুষের মধ্যে তাকেই বলি সবচেয়ে হীন। চোর জোচ্চোর তার চেয়ে ভালো। এরকম সময় যশোদাকে বড়ই দুর্বোধ্য মনে হয়। কি যে তার মনের ভাব, রাগ সে সত্যই করিয়াছে না সবটাই ভান, কিছুই বোঝা যায় না। হাসি তামাশা করা চলে এমন একটা তুচ্ছ ব্যাপারে কথা দিয়া কথা রাখে নাই, তাও যশোদারই জোরালো জেরার ফাঁদে পড়িয়া। এটা কখনো নন্দর এত বড় অপরাধ বলিয়া যশোদা ভাবিতে পারে? মুখ দেখিয়া কথা শুনিয়া মনে হয়, কিন্তু সে তাই ভাবিতেছে। নন্দ ভয়ে ভয়ে বলে, তুমি যে জিজ্ঞেস করলে। জিজ্ঞেস করব না? জিজ্ঞেস তো আমি করবই। আমি কি গুণে জানি একজনের কাছে তুমি প্রতিজ্ঞা করেছ আমায় কিছু বলবে না? চুপ করে থাকতে পারবে না তুমি?
চুপ করে থাকলেও তো তুমি বকতে। বকতাম তো কি হয়েছে? পিতিজ্ঞে রক্ষার জন্য মুখ বুজে একটু বকুনি যদি সইতে না পারো, তুমি মানুষ কিসের শুনি? এক জায়গায় কাজ করে বটে, তবু মতির সঙ্গে সুধীরের বন্ধুত্ব হওয়াটা সত্যই বড় খাপছাড়া ব্যাপার। মতির চুলে পাক ধরিয়াছে, মানুষটা সে শান্ত, ভীরু এবং একটু মতলববাজ। সুধীরের বয়স 30-এরও কম। বেঁটে আর চওড়া শরীরটা তার লোহার মতো শক্ত। যেমন অশান্ত তেমনই নিষ্ঠুর তার প্রকৃতি, এবং পৃথিবীর সকল গোয়ারের মতো সে বোকা। তবু মতির সঙ্গে সুধীর ভিড়িয়ে গিয়াছে। দুজনে একসঙ্গে হাসি তামাশা গল্পগুজব করে, নেশা আর আমোদ করিতে যায়, দুটিতে যেন সমবয়সী ইয়ার। রাস্তায় পা দিয়েই সুধীর একগাল হাসিয়া বলিল, চাঁদের মাকে ফাঁকি দিয়ে কেমন দুজনে পেট পূজাটি সেরে এলাম মতিদা। ফাঁকি না তোর মাথা। আমরা যাতে খাই তাই জন্যই তো ঘর ছেড়ে বেরিয়ে গেল, তাও বুঝিস না পাঠা? তাও বটে নাকি? হ্যাঁ। সুধীর বিস্ময়ে অভিভূত হইয়া গেল। এমন খাপ ছাড়া পেঁচালো দরদের ব্যাপারগুলি সে ভালো বুঝিতে পারে না। পরের সুখ দুঃখের কথা যে সংসারে কেউ ভাবে, এ ধারণাটাই তার কেমন অদ্ভুত ও অসম্ভব মনে হয়। জীবনের অভিজ্ঞতার সঙ্গে খাপ খাইতে চায় না। তার সমস্ত জীবনটাই একটা একটানা পেষণের ইতিহাস। পরের আশ্রয়ে মানুষ হইয়াছে, পরের অবজ্ঞা, উপেক্ষা, অন্ধ স্বার্থপরতা ও ক্ষমাহীন নির্মমতাকে জানিয়াছে সংসারের স্বাভাবিক নিয়ম। সুস্থ শরীরে খাটিতে পারিলে খাইয়াছে, অসুস্থ শরীরে খাটিতে না পারিলে উপবাস করিয়াছে, ভিক্ষা করিয়াছে, চুরি করিয়াছে, জেলেও গিয়াছে। একবার অনেক কষ্টে কিছু টাকা জমাইয়া বিবাহ করিয়াছিল। 2-4 মাসের মধ্যে বউটা একজনের সঙ্গে উধাও হইয়া গিয়াছে। তার আগে এবং পরে যে কয়েকটি স্ত্রীলোকের সঙ্গে সে বাস করিয়াছে, তারা যেমন তার কাছে প্রাণপণে আদায় করিয়াছে, সেও তেমনি তাদের কাছে প্রাণপণে আদায় করিয়াছে। মানুষের সঙ্গে মানুষের যেভাবে হোক নিজের প্রাপ্য আদায় করার সহজ সরল সম্পর্কটা সুধীর বুঝিতে পারে। আর কিছু তার মাথায় ঢোকে না। নিজেও সে চিরদিন নিজের সুখ দুঃখের ভালো মন্দের হিসেব ছাড়া আর কোনো হিসেবই করে নাই। অন্য কেউ এই হিসাব লইয়া মাথা ঘামাইবে এ আশাও করে নাই। জীবনে যে কারোর অকারণ দরদ পায় নাই, এজন্য তার তাই কোনো আফসোস নাই। হয়তো কখনো পাইয়াছিল দরদ, হয়তো মানুষকে দরদি করিবার সুযোগ আসিয়াছিল, কিন্তু সে বুঝিতেও পারে নাই কি পাইতেছে, কিসের সুযোগ আসিয়াছে। কেহ তাহাকে কোনোদিন বুঝাইয়াও দেয় নাই, বুঝিতেও দেয় নাই। চলিতে চলিতে নানা কথা মনে হয় সুধীরের। একটি দুটি করিয়া যশোদার কতগুলি কাজের কথা মনে পড়ে। আজকের আশ্চর্য ব্যবহারের সঙ্গে যার কেমন যেন একটা মিল আছে। কিছুদিন আগে তার জ্বর হওয়ায় যশোদা তার সেবা করিয়াছিল। খুবই সাধারণ সেবা, মাথাটা ধোয়াইয়া মুছিয়া দেওয়া, জোর করিয়া বার্লিয়ার ওষুধ খাওয়ানো, আর কিছু নয়। তবু ওরকম সেবাও কি সুধীরকে কোনোদিন কেউ করিয়াছে? মারামারি করায় একবার 25 টাকা জরিমানা হইয়াছিল সুধীরের। যশোদা জরিমানাটা না দিলে জেলে যাইতে হইত। তারপর 2-1 টাকা করিয়া মাস 3 মধ্যে যশোদা প্রায় 10-12 টাকা আদায় করিয়া নিয়াছে বটে, কিন্তু যাচিয়া জরিমানার টাকা দিয়া কেউ কি সুধীরকে কোনোদিন জেল হইতে বাঁচাইয়াছে? সত্যি বলছো মতিদা? কি সত্যি বলিয়াছে মতি? যশোদার কথা? সত্য বই কি, যশোদাকে তো চেনে না সুধীর, ওসব সে বুঝিবে না। মেজাজটা একটু খারাপ যা যশোদার, চেহারাটাও হাতির মতো, কিন্তু সকলের জন্য বড় মায়া যশোদার। অমন মেয়ে মানুষ হয়? একটা বিড়ি দে তো, গাটা কেমন করছে সুধীর, কালকের নেশাটা এখনো কাটেনি। বিড়ি নেই? দে না একটা, কেমন ধারা মানুষ যেন তুই সুধীর। সুধীর বিরক্ত হইয়া বলিল, নেই তো দেব কোথা থেকে, গড়াবো? একটা বিড়ির জন্যই দুজনের মধ্যে যেন মনোমালিন্য ঘটিবার উপক্রম হয়। মতি খানিক আগে আর সুধীর খানিক পিছনে চলিতে থাকে। এত সকালেই বড় রাস্তায় গাড়ি আর মানুষের ভিড় হইতে আরম্ভ করিয়াছে।
10টা-11টার সময় এ রাস্তায় চলাই দুষ্কর হইয়া পড়ে। ঠেলা গাড়ি, মহিষের গাড়ি, লরি আর বাসের সংখ্যা বাড়িতে বাড়িতে এমন হইয়া দাঁড়ায় যে থাকিয়া থাকিয়া মোটর গাড়িকেও গরুর গাড়ির সঙ্গে সমান তালে শামুকের গতিতে চলিতে হয়। মাঝে মাঝে জমাট বাঁধিয়া সমস্ত গাড়ির গতি কিছুক্ষণের জন্য একেবারে স্থগিত হইয়া যায়। তখন পথের দিকে চাহিলে মনে সংশয় জাগে, এ কি শহরতলির পথ না শহরের কেন্দ্র? সংশয় দূর হয় যখন মনে পড়ে শহরের কেন্দ্র এরকম অপরিচ্ছন্ন নোংরা নয়। সেখানে পথের ধারে বুদবুদ তোলা পচা পাঁকে ভরা ছোটখাটো খালের মতো এরকম নর্দমা নাই। গেঁয়ো ধরনের দোকানপাট আর সেকালের ধরনের আড়ত নাই। এত বড় বড় মিল নাই। এ ধরনের মালবাহী গাড়ি সেখানে এভাবে জড়াজড়ি করে না। সেখানে দামি ও সুদৃশ্য প্রাইভেট কারের স্রোত কেবল রঙিন বৈদ্যুতিক আলোর ইঙ্গিতে কিংবা ট্রাম, বাস প্রভৃতি মানবজাতীয় মালবাহী গাড়ির আর মানুষের ভিড়ে গতিহীন হয়। সেখানে পথের ধারে প্রত্যেকটি বাড়ি রাজপুরী, প্রত্যেকটি দোকান শুধু এই বাণীর রূপক যে ধনী ছাড়া পৃথিবীতে মানুষ নাই, থাকা উচিত নয়। কারখানায় গিয়া মতি সবে খাকি শার্টটা খুলিয়া রাখিয়া আলকাতরার বালতি আর পুরুষটি তুলিয়া লইয়াছে। মাল চালানের কুলিদের সর্দার ভরদ্বাজ আসিয়া বলিল, ওই 20 গাঁট মে কাল লিখা নাহি কাহে? ভরদ্বাজ চমৎকার বাংলা বলিতে পারে, কিন্তু রাগের সময় বলে না। সব গাঁট মে তো কালকে আমি লিখেছি। লিখেছ? তোমার মুন্ড করিয়েছ। কাল চালান বরবাদ গেল। কাশীবাবু হামাকে দুষছে, কাম যদি না করবে শালা, চলা যাও না কাম ছোড়কে। বুরুষটা ছিনাইয়া লইয়া মতির গালে আঘাত করিয়া ভরদ্বাজ গজরাইতে গজরাইতে চলিয়া গেল। আঘাত যত না লাগল মতির, আলকাতরা লাগিল তার চেয়ে অনেক বেশি। সাদা চুল আর কালো গালের রং দেখিয়া আশেপাশে যারা কাজ করিতেছিল তারা হাসিয়া বাঁচে না। গালের আলকাতরা মুছিতে মুছিতে মতি ভাবিতে থাকে কাশীবাবুর কাছে গিয়া নালিশ জানাইবে কিনা। কিন্তু গাঁটে লেখা হয় নাই বলিয়া কাশীবাবু নিজেই যদি চটিয়া থাকেন, নালিশ জানাইয়া লাভ কি হইবে? কাশীবাবু হয়তো অন্য গালে আলকাতরা মাখাইয়া দিবেন। কিন্তু এই গাঁটগুলো কোথায় ছিল কাল? এখানে যে ছিল না মতির তাতে সন্দেহ নাই। এতকাল সে এ কাজ করিতেছে, একেবারে 20টা গাঁট বাদ পড়িবার মতো ভুল কি তার হইতে পারে? তাছাড়া কালই যদি গাঁটগুলা চালান দিবার এত বেশি দরকার ছিল, আগে এইগুলিতে লিখিবার জন্য তাকে নিশ্চয় বলিয়া দেওয়া হইত, চিরকাল যেমন বলা হইয়াছে। একটা ধাঁধায় পড়িয়া যায় মতি, ব্যাপারটা ঠিক বুঝিয়া উঠিতে পারে না। সে কয়েকটা আলকাতরার দাগ আঁকিয়া দেয় নাই বলিয়া একেবারে চালান বরবাদ হইয়া গেল। ভাবিতে ভাবিতে সমস্যাটা মতির কাছে জল হইয়া যায়। দোষ তার নয়, হয় কাশীবাবু নয় ভরদ্বাজের গাফিলতিতে কাল গাঁটগুলি চালান দেওয়া হয় নাই এবং চিরদিনের রীতি অনুসারে যারা উপরে থাকে তাদের ঘাড় হইতে পিছলাইয়া দোষটা আসিয়া চাপিয়াছে তার ঘাড়ে। দোষ দিতে ছুতাও তো চাই একটা। কি চালাক কাশীবাবু আর কি শয়তান ভরদ্বাজ বেটা! গালে আলকাতরা মাখাইয়া দেওয়ার জন্য একটু রাগ আর একটু দুঃখ মতির হইয়াছিল বইকি, তবে আঘাত আর অপমান সম্বন্ধে অনুভূতিগুলো তার অনেকটা ভোঁতা হইয়া আসিয়াছে কিনা। রাগ, দুঃখ, অপমান, অভিমান খুব সহজেই সে ভুলিয়া যাইতে পারে। এমনকি আসল ব্যাপারটা বুঝিয়া এবার কৌতুকও মতির বোধ হয়। দোষ ঘাড়ে চাপানোর জন্য এতগুলি লোকের ভিতর হইতে তাকেই বাছিয়া নেওয়া হইয়াছে, এজন্য একটু গর্বও কি মতি বোধ করিতে আরম্ভ করে। মেজে হইতে বরুষটি তুলিয়া বালতির ওপর আড়াআড়িভাবে রাখিয়া গাঁটগুলিতে কি অক্ষর আর কি নম্বর লেখা হইবে তার নমুনা আনিতে ভরদ্বাজের কাছেই মতি যাইবে ভাবিতেছে। সুধীর আসিয়া হাঙ্গামা বাঁধাইয়া দিল। প্রথমটা খুব একচোট হাসিল সুধীর, তারপর ব্যাপারটা শুনিয়া রাগিয়া আগুন হইয়া গেল। খানিক তফাতে কোথা হইতে কি কাজে ভরদ্বাজ কোথায় যাইতেছিল। সুধীর গিয়া তাকে টানিয়া হ্যাঁচড়াইয়া এদিকে নিয়া আসিল। গালাগালি চোটপাট চলিল মিনিট খানেক। তারপর আলকাতরার বালতিটা সুধীর কাত করিয়া দিল ভরদ্বাজের মাথার উপর। একটা হইচই বাঁধিয়া গেল। কাশীবাবু ছুটিয়া আসিল।
এবং গোলমালের মধ্যে কাশীবাবুর গায়েও কি করিয়া যে আলকাতরা লাগিয়া গেল খানিকটা। ভরদ্বাজের একজন পার্শ্বচরের সঙ্গে তখনও সুধীরের মারামারি চলিতেছে এবং 8-10 জন তাদের ছাড়াইবার চেষ্টা করায় মনে হইতেছে মারামারি বুঝি বাঁধিয়াছে 10-12 জনের মধ্যে। কাশীবাবু কার গালে যেন একটা চর বসাইয়া দিল, বোধহয় যাকে সামনে পাইল তারই গালে। ঠিক তারপরেই পিছন দিকে না চাহিয়া একজন 2 পা পিছু হটাইয়া আসিয়া পড়িল একেবারে কাশীবাবুর ঘাড়ে। মনে হইল একজনের গালে চর মারার শোধরাই বুঝি আর একজন নিয়াছে। গোলমাল থামিবার 1 ঘণ্টার মধ্যে মতি, সুধীর এবং আরো 8 জন শ্রমিক বরখাস্ত হইয়া গেল। অন্য 8 জনের অপরাধ, প্রকাশ্য অপরাধ কারখানার মধ্যে মারামারি করা, যা তারা কেহ করে নাই। ওদের মধ্যে 5 জন তো যেখানে গোলমাল চলিতেছিল তার ধারের কাছেও ছিল না। গোলমাল থামিবার পরে তারা আসিয়াছিল, যোগ দিয়াছিল শুধু জটলায়। কিন্তু কিছুদিন আগে সত্যপ্রিয় মিলে যে ধর্মঘট হবার উপক্রম হইয়াছিল, সেই সময় এই 8 জনের নাম উঠিয়াছিল মিলের পক্ষে অবাঞ্ছিতদের লিস্টে। আজকের গণ্ডগোলের সুযোগে মতি আর সুধীরের সঙ্গে এদেরও কাশীবাবু তাড়াইয়া দিল। ওরা মারামারি করে নাই। কাশীবাবু নিজের চোখে ওদের মারামারি করিতে দেখিয়াছে। আলকাতরার জন্য ভরদ্বাজ চোখের পাতা ভালো করিয়া খুলিতে পারিতেছিল না, তবু সেও দেখিয়াছে। কাশীবাবুর আরো কত পার্শ্বচর যে দেখিয়াছে তার হিসাব হয় না। 10 জনের কাজ গেল। কাশীবাবুর করা হুকুমে মিলের মধ্যে কর্মব্যস্ততা আবার চরমে উঠিয়া গেল। মানুষ আর যন্ত্র সমানে কাজ করিতে লাগিল। কি যেন একটা উদ্দেশ্য সাধন করিতে হইবে, কিন্তু হাতে যথেষ্ট সময় নাই, তাই ঊর্ধ্বশ্বাসে কাজ করা। এত ব্যস্ততার মধ্যে একটুও আবেগ নাই, ব্যাকুলতা নাই। নাকে মুখে ভাত গুঁজিয়া কারখানার দিকে ছুটিবার সময় একজন মাত্র মানুষের মধ্যে যতখানি আবেগ আর ব্যাকুলতা সৃষ্টি হয়, এখানে এতগুলি মানুষের সমবেত ব্যস্ততার মধ্যে সেটুকু ভাবোচ্ছ্বাসের ছন্দও নাই। তবু মানুষ তো যন্ত্রের অধীন নয়, যন্ত্রই মানুষের অধীন। প্রভুত্বটা এখনো ঠিকমতো আয়ত্ত হয় নাই মানুষের, এই যা আফসোস। তাই টিফিনের ছুটির সময় কারখানার প্রাঙ্গণে 10 জন বরখাস্ত শ্রমিককে ঘেরিয়া সকলে জটলা করিতে লাগিল। একটু বক্তৃতাও বুঝি করিল 2-1 জন। টিফিনের সময় শেষ হওয়ার পরেও থামিল না। মিলের কাজ বন্ধ হইয়া গেল। কাশীবাবু ভরকাইয়া গিয়া ক্রমাগত ফোন করিতে লাগিল হেড অফিস আর সত্যপ্রিয়র কাছে। কিন্তু কিছুতেই এবার ধর্মঘট ঠেকানো গেল না। যে 10 জনকে বরখাস্ত করা হইয়াছে তাদের আবার কাজে না নিলে কেহ কাজ করিবে না। হেড অফিসে ফোনটা সত্যপ্রিয়র কানেই প্রায় লাগানো ছিল। সমস্তক্ষণ মিনিটে মিনিটে খবর যাইতেছিল। মন্তব্য প্রায় কিছুই করিতেছিল না, কেবল শুনিতেছিল। একবার শুধু বলিয়াছিল, ব্যাখ্যা আপনাকে করতে হবে না কাশীবাবু, যা ঘটেছে তাই শুধু বলে যান। না, এখনো পুলিশ ডাকবেন না, আর একটু দেখা যাক। ভয় পাবেন না মশাই, পুলিশ রেডি হয়েই আছে, ডাকা মাত্র 5 মিনিটের মধ্যে হাজির হবে। অনাথ পৌঁছয়নি, দেখুন তো। অনাথ সত্যপ্রিয় সেক্রেটারি। কাশীবাবু দেখিয়া আসিয়া জানাইল, অনাথবাবু ওদের বোঝাবার চেষ্টা করেছেন, কিন্তু ওরা তাকে কথাই বলতে দিচ্ছে না, হইচই করছে। একজন একটা ঢিল ছুঁড়েছে অনাথবাবুর দিকে, গায়ে লাগেনি। জবাবে সত্যপ্রিয় বলিল, আপনি একটি আস্ত গর্ধব কাশীবাবু। ওই 10 জনকে দাঙ্গা করার জন্য পুলিশে দিলেই চুকে যেত। বরখাস্ত করে ছেড়ে দিলে ওরা মিলের মধ্যে এসে গোল বাঁধাবে, এটুকু বুঝবার মতো বুদ্ধিও আপনার ঘটে নাই। শুধু বরখাস্তই যদি করবেন, এতকাল করতে পারতেন না? সুযোগের জন্য অপেক্ষা করবার দরকার কি ছিল? আগে অনাথবাবুকে ফোন করলাম, অনাথবাবু বললেন। অনাথ আপনার মতোই গাধা, ডেকে আনুন অনাথকে, বুঝি আর কিছু হবে না। পুলিশকে খবর দিচ্ছি, পুলিশ এলেই মিল খালি করে গেট বন্ধ করে দেবেন। সন্ধ্যার পর মতি, সুধীর আর ওই 10 জন বরখাস্ত শ্রমিকের সঙ্গে প্রায় 102 শ্রমিক যশোদার বাড়িতে আসিয়া হাজির। উঠানে স্থান হইল 30-35 জনের। বাকি সকলে সরু গলিটার মধ্যে গাদাগাদি করিয়া আর গলির মোড়ে রাস্তায় ভিড় করিয়া দাঁড়াইয়া রহিল। সুধীর খুব লাফালাফি করিতেছিল, যশোদার ধমকে থামিয়া গেল। খুন্তি হাতে রান্নাঘরের দরজায় দাঁড়াইয়া প্রথমে যশোদা একরকম হুড়মুড় করিয়া বাড়ির মধ্যে ঢুকিয়া পড়ার জন্য
একচোট গালাগালি দিল সকলকে। তারপর মন দিয়া ব্যাপারটা সব শুনিল। তারপর আবার গালাগালি দিয়া বলিল, তোমরা সবাই পাঁঠা, এক ফোঁটা বুদ্ধি নেই তোমাদের কারোর ঘটে? দল বেঁধে হল্লা করলেই হবে? 2 নম্বর মিলে ছুটে যেতে পারলে না সবাই মিলে? সেখানেও ধর্মঘট করাতে পারলে না? তাই তো বটে, এটা তো খেয়াল হয় নাই কারো। কি করা যায় এখন? কি আবার করবে? 5-10 জন মিলে খুঁজে বার করোগে 2 নম্বরের যতজনকে পারো। কাল ভোর না হতে তোমরা সবাই গিয়ে 2 নম্বরে ধর্ণা দেবে। এবারে ভাগো সবাই আমার বাড়ি থেকে, দম আটকে মারবে নাকি? বাছিয়া বাছিয়া কয়েকজনকে একটু বসিয়া যাইতে বলিয়া বাকি সকলকে যশোদা বাড়ির বাহির করিয়া দিল। তারপর ওই বাছা বাছা কয়েকজনের সঙ্গে পরামর্শ করিল 2 ঘণ্টা ধরিয়া। পরদিন দুপুরবেলা ডাক আসিল যশোদার। মিলে মজলিস বসিয়াছে, একবার যাইতে হইবে যশোদাকে। কাশীবাবু নিজে গাড়ি নিয়ে আসিয়াছে। আমি গিয়ে কি করব? আপনি মাতিয়ে দিয়েছেন ওদের, আপনি না গেলে ওরা কারো কথা শুনবে না। যশোদা উদাসভাবে বলিল, ওদের দাবি মিটিয়ে দিলেই শুনবে। সেই তো সমস্যা দাঁড়াইয়াছে এখন। ইতিমধ্যে শ্রমিকের দাবি বাড়িয়া গিয়াছে। 10 জন বরখাস্ত শ্রমিককে ফিরাইয়া নিলাই আর চলিবে না। আগের বার যেসব দাবি উপলক্ষে ধর্মঘট বাঁধিবার উপক্রম হইয়াছিল সেইগুলিও মিটাইয়া দেওয়া চাই। আপনার পরামর্শে এটা হয়েছে। আমার পরামর্শ কি ওরা শোনে? শুনলে কি আর এ দুর্দশা হয় ওদের? কত বলি যে কাজকর্ম যখন থাকে পয়সা জমা দুটো, অসময় কাজে লাগবে। কানেও তোলে না কেউ আমার কথা। গাড়িতে উঠিয়া বসিয়া গম্ভীরভাবে যশোদা মাথা নাড়ে। কথায় বলে না, অভাবে স্বভাব নষ্ট, তাই হয়েছে ওদের। মজুরি হাতে পেলেই আর ছেঁড়া ন্যাকড়াটি পরা চলবে না। নতুন একটি কাপড় কেনা চাই, একটি গামছা কেনা চাই, জলপানি খাওয়া চাই, গায়ে তেল মাখা চাই। যশোদা তামাশা করিতেছে কিনা কাশীবাবু ঠিক বুঝিতে পারে না। দ্বিধাভরে বলে, তাড়ি খেয়ে খেয়ে যত ওদের দুর্দশা। তাড়ি খেয়ে? তাড়ি না খেলে ওরা বাঁচত? খাওয়ার মধ্যে খায় তো শুধু একটু তাড়ি, নয়তো একটু দিশি। তাও যদি না খাবে, খিদে তেষ্টা মিটবে কিসে? শুনিয়া সেই যে কাশীবাবু চুপ করিয়া গেল, আর কথাটি বলিল না। মিলের সামনে 500-600 শ্রমিক এলোমেলোভাবে ভিড় করিয়া আছে। যশোদাকে দেখিয়া তাদের কি উৎসাহ! ধর্মঘটের চেয়ে আজ সারাদিন যশোদার কথাই তারা বেশি আলোচনা করিয়াছে। মুখে মুখে কত কথাই যে রটিয়াছে যশোদার সম্বন্ধে। মিলের ভিতরে আপিস ঘরে বৈঠক বসিয়াছে। বৈঠকে অনাথ, হেড অফিসের আরো 2 জন বড় কর্মচারী এবং শ্রমিক সমিতির 2 জন প্রতিনিধি আছে। একটি চেয়ারে যশোদাকে বসিতে দেওয়া হইল। এমন অস্বস্তি যশোদা জীবনে কখনো ভোগ করে নাই। তারপর কত কথা আর কত আলোচনাই যে আরম্ভ হইল। যশোদা কিন্তু শুনিল বেশি, কথা বলিল কম। শ্রমিক সমিতির একজন প্রতিনিধি অনুযোগ দিয়া বলিল, আমাদের না জানিয়ে ধর্মঘট আরম্ভ করা কি আপনার উচিত হয়েছে? যশোদা বলিল, ধর্মঘট আরম্ভ করার ধও জানি না আমি। সে হোক, শেষ পর্যন্ত আপনারা তো জেনেছেন। কিন্তু এরকম জানায় তারা খুশি নয়। শ্রমিকেরা ধর্মঘট করিয়াছে বটে, ধর্মঘটটা আসলে যেন যশোদার। এতক্ষণ আলোচনা করিয়া একটা মিটমাট হইয়াছিল। শ্রমিক সমিতি মীমাংসাটা মানিয়া লইয়াছে, কিন্তু শ্রমিকরা মানিতে চাহিতেছে না। এভাবে ডিসিপ্লিন নষ্ট হইলে? মীমাংসাটা কি হইয়াছে? 10 জনের মধ্যে 9 জন বরখাস্ত শ্রমিককে ফিরাইয়া নেওয়া হইবে। আরো 25 জন নূতন শ্রমিক নিয়া কাজের চাপ কমানো হইবে। কিন্তু কাজের সময় আর মজুরি সম্বন্ধে অন্য যে দাবি করা হইয়াছে সেগুলো মেটানো হইবে না। শুনিয়া যশোদা বলিল, তবে তো খুব হলো। তবু এই মীমাংসায় যশোদা মানিয়া নিল। নতুন লোকের সংখ্যাটা কেবল 25 হইতে 40-এ উঠিল এবং ঠিক হইল এর মধ্যে 30 জনকে যশোদা ঠিক করিয়া দিবে। মানিয়া নেওয়া ছাড়া উপায়ও ছিল না। যশোদা জানিত এ ধর্মঘট টিকিবে না। বড় অসময় ধর্মঘট আরম্ভ হইয়াছে। ঝোঁকটা কাটিয়া গেলেই অনেকে কাজে যোগ দিতে চাহিবে, অনেকে নিরুপায় হইয়া কাজে যোগ দিবে। যশোদা তো জানে ওদের অবস্থা। 10 জনের মধ্যে বাদ যাবে কে? অনাথ বলিল, সুধীর, ওকে নেওয়া চলে না।
আমাদেরও তো প্রেস্টিজ আছে একটা। প্রেস্টিজ মানে? যশোদা হাসিল। প্রেস্টিজ শব্দটা এত বেশি কানে আসে। যশোদার শর্ত মানিয়া নেওয়া মাত্র অনাথ ফোনটা তুলিয়া নিল। সত্যপ্রিয় সংবাদের প্রতীক্ষায় বসিয়া আছে। সত্যপ্রিয় মিলে আসে নাই। কোনোদিন এসব ব্যাপারের ধারের কাছেও সে আসে না। শ্রমিকদের সে বড় ভয় করে। সেই তো মালিক মিলের। উত্তেজিত অবস্থায় সকলে মিলিয়া তাকে যদি আক্রমণ করে, যদি প্রথমে গায়ের জামা কাপড় টুকরা টুকরা করিয়া ছিঁড়িয়া তারপর তার দেহটাকে ছিঁড়িতে আরম্ভ করে, ঠিক ওইভাবে। এই কল্পনা আর সেই সঙ্গে গভীর একটা আতঙ্ক সত্যপ্রিয়র মনে স্থায়ীভাবে বাসা বাঁধিয়া গিয়াছে। রাত্রে সকলে খাইয়া গেল, সুধীর আসে না। নন্দকে দিয়া ডাকিয়া পাঠানো হইল, তবু আসে না। সন্ধ্যার পর বাড়ি ফিরিয়া সে ছাতে গিয়া ঘুম খাইয়া বসিয়া আছে। শেষে যশোদা নিজেই ডাকিতে গেল। যশোদা কাছে আসিয়া দাঁড়ানো মাত্র সুধীর গটগট করিয়া নামিয়া গেল নিচে। কিন্তু যশোদাও ছাড়িবার মেয়ে নয়। সেও পিছু পিছু ধাওয়া করিয়া সুধীরকে পাকড়াও করিল তার ঘরে। ভাত খাবে না? সুধীর কথা বলে না। চৌকিতে গিয়া বসিয়া চুপচাপ দেওয়ালের দিকে চাহিয়া থাকে। সেখানে একটা টিকটিকির লেজ শিকার করিবার উত্তেজনায় এপাশ ওপাশ নড়িতেছিল। সহজ রাগডা সুধীরের হইয়াছে যশোদার উপর। আজ সকালে যে যশোদার দরদের পরিচয় তার মাথা প্রায় ঘুরিয়া গিয়াছিল, সেই যশোদাই শেষ পর্যন্ত তার এমন সর্বনাশ করিল। 10 জনের মধ্যে আর সকলকে ফিরাইয়া নেওয়া হইল, বাদ পড়িল শুধু সে। মতির হইয়া সে লড়াই করিয়াছে। মতির কাজটা পর্যন্ত বজায় রহিল। বরখাস্ত করা হইল একা তাকে। মাথা গরম করো না বাবু, ছেলে মানুষের মতো। মাথা গরম করে কাজটির মাথা তো খেলে নিজের। খোঁচা না দিলে সুধীরের মুখ খুলিবে না জানিয়াই যশোদা খোঁচা দিয়া কথা বলে। সুধীর মুখ ফিরাইয়া বলে, আমি খেলাম না তুমি খেলে? মারামারি করলে তুমি, চাকরি খেলাম আমি? বেশ তো বিচার তোমার বাবু। যশোদা হাসে, গলা নামাইয়া গোপন কথা বলার মতো সুরে বলে, তবে কি জানো, শুনে আমি বড় খুশি হয়েছি। সত্যি বলছি তোমায়। মতি চুপচাপ শুয়ে গেল, কথাটি কইল না। ছি ছি, ওটা কি মানুষ? ভীরু অপদার্থ ওটা। তোমার সাহস আছে, তুমি তাই রুখে দাঁড়ালে। আর কেউ পরের অপমান গায়ে মেখে নিত অমনি করে? শুনিতে শুনিতে বাতাসে মেয়ে ঘুরিয়া যাওয়ার মতো সুধীরের মুখের ওপর হইতে রাগ, দুঃখ, অভিমানের ছায়া মিলাইয়া যাইতে থাকে। একটু নরম গলায় সে বলে, তুমি বললেই ওরা আমায় রাখত। তাতে লাভটা কি হতো বলো? এরপর ওখানে আর কাজ করতে পারতে তুমি? ও কাজ গেছে যাক, আমি তোমায় ভালো কাজ জুটিয়ে দেব। বেশি মাইনে, কম খাটুনি। মানুষের মতো তেজ আর বুকের পাটা কটা লোকের থাকে। তোমারটা আছে জেনে ভাবলাম তুমি আরো ভালো কাজের যোগ্যী। এইসব ভেবে আর বললাম না তোমায় ফিরিয়ে নিতে। বড় শ্রান্তি বোধ হইতেছিল যশোদার। যত বড় শরীর হোক, সহ্যের তো একটা সীমা আছে। ঘরের কাজে যশোদাকে যে সাহায্য করিতে আসে, অসুখ হইয়া 3 দিন সে আসে নাই। ঘরে বাহিরে কি খাটুনি আর হাঙ্গামাই তাকে পোহাইতে হইতেছে। তার উপর আবার এই বোকা হাবা ধারী শিশুকে বুঝাইয়া শান্ত করিবার দায়িত্বটা পর্যন্ত তার। চৌকির একপাশে বসিয়া হাই তুলিয়া যশোদা আবার বলে, কাজ গিয়ে সাপে বর হলো তোমার। সুধীর অভিভূত হইয়া যশোদাকে দেখিতে থাকে। সে দৃষ্টিতে অন্য কারো হয়তো রোমাঞ্চ হইত, যশোদা দেখিয়াও দেখে না। আবার হাই তুলিয়া বলে, এবার ভাত খাবে, চলো, 2টি খেয়ে নিয়ে রেহাই দাও আমায়। সুধীর মিনতি করিয়া বলে, একটু বসো চাঁদের মা, একটু গল্প করি তোমার সঙ্গে। কি বললে? গল্প? বসে বসে গল্প করব তোমার সঙ্গে? খাবে তো খেয়ে যাও সুধীর, নয়তো উপোসে রাত কাটাবে বলে রাখলাম। আজ এ পর্যন্তই। উপন্যাসের 3য় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।